তারপরেও আমি আসলে নতুন করে পরিচয়টা দিচ্ছি না। যেহেতু আমাদের ক্লাস টাইমটা অলরেডি শর্ট হয়ে গেছে, খুব সংক্ষিপ্ত সময় ক্লাসটা শেষ করতে হবে। রাতও অনেক অনেক হয়ে গেছে। And এর ভিতরে সব থেকে বড় যে বিষয়, প্রকাশনের পক্ষ থেকে আমি নিজেই সরি বলছি যে আজকে আমাদের ক্লাসটা লেট হওয়ার জন্য। তো আমরা শুরুতেই আমরা স্লাইডটাকে সবাই দেখতে পাচ্ছি? কি দেখা যাচ্ছে? স্লাইডটা কি ক্লিয়ার? কোনো সমস্যা আছে কিনা? নো, ক্লিয়ার। ওকে, ঠিক আছে। তো আমরা শুরু করি। প্রথমে যে বিষয়টা আছে দেখেন, আহ মহুদা প্রকাশনী বরাবরই ন্যায় অনেক ভালো কোর্স আয়োজন করছে। এবারে তার একটি কোর্সের একটা সেই কোর্সের বিষয় আসতেছে আপনার একটা বিষয়, আইসিটির বিষয়টা। তো আইসিটিতে এখানে ফার্স্ট যে বিষয়টা আসছে আপনাদের, আইসিটি বলতে আপনারা কি বোঝেন, কেউ রেসপন্স করেন কিন্তু আইসিটি বিষয়টা কি অ্যাকচুয়ালি? আপনাদের যেটাই মনে হয় শোনেন। আহ, প্রথমে একটা কথা বলি যে আমরা এখানে শিখতে এসেছি। মানে আমি যে সবই জানি বিষয়টা এরকম না। আমরা একে অপরের সমন্বয়ে একটা ক্লাস, মধুর ক্লাস করার চেষ্টা করব। তো সেখানে আমি চাইবো, আমার আশা থাকবে যে আপনারা সর্বোচ্চ আপনাদের কোঅপারেশনটা দিবেন, যে আপনারা কিছু বলবেন, আমি কিছু বলবো। এর মাধ্যমে মূলত শেখাটা হয়। কারণ এখন আসলে তো আপনাদের যে অভিজ্ঞতা সেটা আমরা জাস্ট সেটাকে শানিত করার জন্য আসছি। তো সেই ক্ষেত্রে আমি প্রশ্ন করলে রিকোয়েস্ট থাকবে যে আপনাদের ব্রেনে যাই আসছে, সেটা যেটাই হোক আপনার মতো করে প্রাঞ্জল ভাষায় উত্তরটা দিবেন। তো ফার্স্ট আমার প্রশ্ন থাকছে যে আইসিটি বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি, মানে আপনাদের থিঙ্কিংটা একটু শেয়ার করেন। আবির আছেন, ইপু আছেন, ভজন রয়, প্লিজ আপনারা কি একজন রেসপন্স করেন। ভজন রয়, আপনার ভিডিও অন আছে, আপনি প্লিজ একটু আনসারটা দিতেন। হ্যালো। আচ্ছা, আমি শেয়ার করছি, যেহেতু আপনারা হয়তো সংকোচ বোধ করছেন। তো অ্যাকচুয়ালি আইসিটিটা কিন্তু তিনটা শব্দের সমন্বয়, একটা হচ্ছে ইনফরমেশন, কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি। তো আপনার এই যে ইনফরমেশন যে বিষয়টা আছে, তথ্যগত যে বিষয়টা, এটার যোগাযোগ আপনি কিভাবে করছেন, এইটার যে প্রযুক্তি, টেকনোলজি, দুইটার মাধ্যমে যে সমন্বয়, যে প্রযুক্তিটা, কমিউনিকেশন, টেকনোলজি, সংক্ষেপে আমরা বর্তমান সব থেকে পরিচিত একটা শব্দ যে আইসিটি। তো এই যে ইনফরমেশন কমিউনিকেশন যে আমরা যে সমন্বয়টা ঘটাই, এইটার যে প্রসেস কন্টিনিউ হয়, এই যে টেকনোলজি, টেকনোলজির ভিতরে এমন একটা টেকনোলজি বর্তমান সময়ে আছে যেটার মাধ্যমে কমিউনিকেশন করা মাস্ট, এবং এটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। সেই ধরনের কি কি ডিভাইস আছে আপনাদের কাছে, কি মনে হয় ডিভাইসগুলো একটু যদি শেয়ার করতেন, ডিভাইসগুলোর নাম জাস্ট কি কি আছে এরকম? আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? মোবাইল, কম্পিউটার, তারপরে হচ্ছে রাইট। আপনার টিভি, টেলিভিশন, কি বলে, আদার্স রাইট। আরো। হ্যাঁ। তো এই যে বিষয়গুলো বললেন, থ্যাংক ইউ আপনাকে ইস্টারজান হ্যাপি, আপনি যথেষ্ট কোঅপারেটিভ আছেন, থ্যাংক ইউ। আশা রাখছি ইস্টারজান হ্যাপির মতো বাকিরা যারা আছেন কোঅপারেট করবেন, তাহলে ক্লাসটা আরো ভালো হবে। তো তার ভিতরে একটা বিষয় হচ্ছে কম্পিউটার। উনি যেন বললেন মোবাইল, এই এই মুহূর্তে আমরা ইউজ করছি, মোবাইলের মাধ্যমে কমিউনিকেশনটা করছি, এটা কমিউনিকেশন ডিভাইস। ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি একটা পার্ট। একইভাবে একটা পার্ট হচ্ছে কম্পিউটার। আমরা মূলত আজকে জানার চেষ্টা করব কম্পিউটার সম্পর্কে। যেহেতু আমাদের যে শীটটা প্রোভাইড করা হয়েছে, আমরা তার ভিতরে থাকার চেষ্টা করব। এই শীট এবং আমার যে লেকচার, দুইটার যদি আমি বাইরে চলে যাই, তাহলে শীট এবং আমার লেকচার মধ্যে প্রাণবন্ততা থাকবে না। সেজন্য চেষ্টা করবে ভিতরেই থাকার। তো দেখেন, কম্পিউটার, কম্পিউটারের জনক কি আমরা কি জানি কেউ? চার্লস বেবেজ। বেবেজ। ব্যাবেজ, রাইট। আপনার তো যথেষ্ট ইনফরমেটিভ। যাই হোক, ক্লাসটা খুব মজাই হবে বোঝা যাচ্ছে। আপনারা প্লিজ একটু শেয়ার করেন আপনাদের বন্ধু বান্ধব যারা আছে আশেপাশে। আচ্ছা দেখেন, একটা কম্পিউটারের কয়টা পার্ট থাকে দেখেন, লেখাই আছে আমাদের দিকে। দেখেন প্রথমটা বলছি আমরা অ্যারিথমেটিক লজিক ইউনিট, কন্ট্রোল ইউনিট, রেজিস্টার ইউনিট। আমরা এটাকে ভুলে যাই, এটাকে ব্রেন থেকে জাস্ট আমরা
ফোকাস করি না সেটার দিকে, জাস্ট ব্রেন থেকে ভুলে যাই। একটা কম্পিউটারকে চিন্তা করেন যে মেইনলি যে কাজটা করছে, তিনটা পার্টকে সবসময় মাথায় রাখবেন। একটা হচ্ছে ইনপুট ডিভাইসের মাথায় রাখবেন, আরেকটা মাথায় রাখবেন আউটপুট ডিভাইস। তো এই যে ইনপুট ডিভাইস এবং যে আউটপুট ডিভাইস, ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস আমরা শিখবো, এটাকে আমরা কম্পিউটারটা শিখে নিই বিষয়টা। ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইসের ভিতরে যে সমন্বয় ঘটায়, দুইটার ভিতরে যে যোগসূত্র ঘটায়, এইটা যে প্রসেসে ঘটে সেটাকে বলে কম্পিউটেশন। গাণিতিক যে বিষয়টা চলে আসে, কম্পিউটার অলওয়েজ একটা গাণিতিক বিষয়। তো ইনপুট এবং আউটপুট এই ডিভাইসের মধ্যে সমন্বয় ঘটাচ্ছে আমাদের অ্যারিথমেটিক লজিক ইউনিট। এই যে লজিক ইউনিট, লজিক অলওয়েজ একটা গাণিতিক বিষয়। যেমন আমরা শিখেছি, হয়তো আমরা জানবেন যে কম্পিউটারের দুইটি সংখ্যা নিয়ে কাজ করে থাকে, জিরো অ্যান্ড অন। জিরো অ্যান্ড অন পরীক্ষার থেকে ইম্পর্টেন্ট থেকে সব থেকে বেশি যে ইম্পর্টেন্টটা অ্যারিথমেটিক লজিক ইউনিট মনে রাখার চেষ্টা করবেন, পারলে নোট ডাউন করেন। সেটা হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিটের তিনটা ফাংশন খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে অ্যান্ড, অর, নট। এন দি অ্যান্ড, ও আর, এবং এন ও টি নি। শুনতে পাচ্ছেন আপনারা? জি, আমরা শুনতে পাচ্ছি। কয়টা ইউনিটের কথা বললাম? জি। তিনটে, রাইট। একটা হচ্ছে অ্যান্ড, একটা অর, একটা নট। এই তিনটা গেটকে আপনারা কাইন্ডলি নোট ডাউন করবেন। এবং কম্পিউটার যে কম্পিউটেশন প্রসেসটা চালায়, টোটালি দুইটা সংখ্যা দ্বারা, জিরো এবং অন। ক্লিয়ার? এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা? নেই স্যার। পুরোটা ক্লিয়ার? আচ্ছা, কে একজন বলেন তো জিরো অর্থ কি? আপনারা বলার চেষ্টা করেন। জিরো অ্যান্ড ওয়ান, এই দুইটা শব্দ বারবারই বলছি, দুইটা ডিজিট। এই দুইটা ডিজিটের ভিতরে আসলে অ্যাকচুয়ালি ফাংশন। স্যার জানা নেই। ওকে, ফাইন। তো জিরোর প্রথমে আছে দেখেন, আমরা যখন জিরো আর অন বলছি, জিরোর প্রথমে শূন্য। তো আমরা দুইটা শব্দ মাথায় রাখবো, অফ, অন। আমরা কম্পিউটারের সুইচ অন করি, অফ, অন, অফ, অন। তো সেই ক্ষেত্রে অফ মানে বন্ধ করা বোঝাচ্ছে, অন মানে চালু করা, এটা সবাই আমরা জানি। তো সব সময় জিরো দিয়ে আমরা অফটাকে মাথায় রাখবো। জিরো অর্থ হচ্ছে অফ। সবসময় কম্পিটিশন মেথডে কাজ করে, জিরো অর্থ অফ অর্থে কাজ করে, অন অর্থ চালু হয়। এই দুইটা জাস্ট মাথায় রাখবেন যে জিরো অর্থ কি বোঝাচ্ছে, অন অর্থ পরীক্ষা এতটাই ইম্পর্টেন্ট না, জাস্ট জানার সুবিধাতে আমি বলছি এখানে বিষয়টাকে। তাহলে কম্পিউটার যে কম্পিটিশন করতেছে, এবং আরেকটা পার্ট আমরা খেয়াল করব, দেখবেন প্রত্যেকটা মুহূর্তে আমরা খুবই অ্যামালগামেট অবস্থায় পড়ে যাই যে কম্পিউটারে কন্ট্রোল ইউনিটটা কি। আমরা বারবারই বলছি ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, এটা খুবই আমাদের পানির মতো ক্লিয়ার প্রত্যেকের ব্রেনে। কিন্তু যখন অ্যারিথমেটিক লজিক ইউনিট বলছে, যে সবসময় মাথায় রাখবেন অ্যারিথমেটিক লজিক ইউনিট বিষয়টা হচ্ছে ম্যাথমেটিক্যাল সিস্টেমে চলে। জিরো অ্যান্ড, জিরো এবং অন, অ্যান্ড একটা তিনটা গেট, অ্যান্ড, অর, নট। ওকে, এই টপিকটা ক্লিয়ার? হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার। ক্লিয়ার? ওকে, ফাইন। এরপর আরেকটি ইউনিট থেকে কন্ট্রোল ইউনিট। কন্ট্রোল ইউনিট বিষয়টা হচ্ছে আপনার সমস্ত ইনপুট ডিভাইস এবং সমস্ত আউটপুট ডিভাইসের ভিতরে যে যোগাযোগ স্থাপন করে। মানে আপনি তো দেখবেন যখন একটা কম্পিউটার অপারেট করবেন, আপনি তো সব সময় যখন গান শুনবেন, কোনো গান যখন আপনি বাজাবেন, মিউজিক প্লেয়ার অন করে কোনো গানটা আপনি ছাড়বেন, সাপোজ আমার সোনার বাংলা বা আপনার যে পছন্দের গানটাই হোক, সেটা কিন্তু সেটাই প্লে করবে। আপনার একই সাথে কিন্তু সমস্ত বিষয়, আপনি গান চালালে কিন্তু সাথে আপনার ছবি দেখাবে না, সাথে আপনার ভিডিও দেখাবে না, আপনি যেটা ঠিক অন করছেন সেটাই দেখাচ্ছে। এইটা যে কন্ট্রোল করছে, কিভাবে কন্ট্রোল করছে, এটা কন্ট্রোল ইউনিটের মাধ্যমে কন্ট্রোল হয়। এখন মনে হতে পারে যে আপনি স্যার বলছেন যে শুধুমাত্র গান শোনা, কিন্তু এইটা এক সময় ছিল, বর্তমান মাল্টিটাস্কিং হয়ে গেছে।
আপনি একটা কম্পিউটার অনেকগুলো কমান্ড দিয়ে রাখতে পারেন, সবগুলো একই সাথেই চলতে পারে, কিন্তু আপনার পছন্দ অনুযায়ী কোনটা দেখবেন কি দেখবেন না, কোনটা চলবে কি চলবে না, এই ডিসিশন আপনি নিচ্ছেন, এবং কম্পিউটারকে যে কমান্ডটা দিচ্ছেন এবং কম্পিউটার যে অ্যাকসেপ্ট করছে, এই পুরো সিস্টেমটাই চলে কন্ট্রোল ইউনিটের মাধ্যমে। কন্ট্রোল ইউনিটের কাজটা হচ্ছে এটা। ক্লিয়ার বিষয়টা? জি, ক্লিয়ার। শুধু ইশরাত জাহান হ্যাপি মনে হচ্ছে, সবাই কথা বলতে পারে, সবার হয়তো মুখে ব্যথা কি না আমি বুঝতেছি না অ্যাকচুয়ালি, সবাই তো কষ্ট হয়ে যাচ্ছে কথা বলতে, আর হয়তো আমার ভয়েসটাও খুব খারাপ, সবাই মজা পাচ্ছে না। আশা রাখি সামনে ভালো লাগবে, আরো অপেক্ষায় থাকি আমরা। আচ্ছা, এরপরে যে বিষয়টা আসছে আমাদের কম্পোনেন্টস অফ এ কম্পিউটার। কম্পোনেন্টস বলতে বোঝাচ্ছে একটা কম্পিউটার আসলে কিসের সমন্বয়ে হয়। আমরা কি একজন বলতে পারবেন কম্পিউটারে আসলে কিসের কিসের সমন্বয়ে একটা কম্পিউটার তৈরি হয়? হার্ডওয়্যার আর সফটওয়্যার। হার্ডওয়্যার আর সফটওয়্যার। ভেরি গুড, খুব ভালো, আপনার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। সবাই রেসপন্স করার চেষ্টা করবেন। এইবার প্রশ্ন থাকবে, হার্ডওয়্যার বলতে আমরা কি বুঝি? হার্ডওয়্যার জিনিসটা কি? যেসব কিছুকে আমরা স্পর্শ করতে পারি, যেগুলো বাইরে থাকে। রাইট, ভেরি গুড, ভেরি গুড। আমরা সহজে যদি বলি, আপনি আরো সুন্দর করে বলেছেন, আমার থেকে আরো সুন্দর। বিষয়টা হচ্ছে যেটা আমরা ছুঁয়ে দেখতে পারি, যেটাকে আমরা ইংলিশে পরীক্ষা আপনার আসতে পারে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, মানে যার শারীরিক উপস্থিতি আছে। এইরকম হার্ডওয়্যার কি কি আছে? আমরা কি একজন বলতে পারবো যে হার্ডওয়্যার এরকম ছুঁয়ে দেখার মতো একটা কম্পিউটারে কি কি পার্ট থাকে যেটা আমরা ছুঁয়ে দেখতে পারি? কি কি আছে এরকম? কিবোর্ড, কিবোর্ড, মাউস, মাউস, স্ক্যানার, স্ক্যানার। ফোন। রাইট, হচ্ছে খুবই সুন্দর হচ্ছে, খুবই সুন্দর হচ্ছে। আর আর আরেকটু যদি আপনার শেয়ার করেন। সিপিইউ, যেটা তারপর হচ্ছে আরো কি কি আছে? ভেরি গুড, ভেরি গুড, খুবই সুন্দর হচ্ছে। আসলে হার্ডওয়্যার বলতে আমরা এগুলোকেই বুঝি। এর বাইরে যেগুলো পরীক্ষায়, যেমন যদি বলা হয় যে আমরা নোটপ্যাড, জয়স্টিক, এগুলো সবই ধরতে পারি আমরা, যেগুলো টাচ করতে পারবো সবগুলোই আমাদের একটা হার্ডওয়্যার ডিভাইস, যেটা ফিজিক্যাল আমরা ধরতে পারছি। ওকে, ফাইন। একই সাথে এই যে ফুল সিস্টেম, এই যে হার্ডওয়্যার, যদি সফটওয়্যার না থাকে আপনাদের কি মনে হয় কম্পিউটারটা চলবে? আচ্ছা। চলবে, রাইট। আমরা যদি সফটওয়্যার না দিতে পারি পুরো কম্পিউটার চলছে না, তাহলে আমরা শিখলাম, আমরা জানি সবাই, আমরা শিখছি আমরা দুই পক্ষ মিলে, যে একটা কম্পিউটারের দুইটা পার্ট থাকে, একটা হার্ডওয়্যার, একটা সফটওয়্যার। তো আমরা বুঝলাম এই দুইটার সমন্বয়ে কম্পিউটারটা রান হয়, কম্পিউটারটা চলে। তো এই মুহূর্তে আমরা এটা বুঝবো যে হার্ডওয়্যারের ভিতরে ইনপুট ডিভাইস বলতে কি বুঝি, হার্ডওয়্যারের যে ফাংশন গুলো আছে, আমরা হার্ডওয়্যারের ফাংশনে ঢুকছি এই মুহূর্তে, সফটওয়্যারটাকে আমরা এক পাশে রাখি, সফটওয়্যার বিষয়ে একটু শিখবো একটু পরে আমরা। এই মুহূর্তে আমরা দেখব হার্ডওয়্যারের যে বিষয়টা, এটাকে কয়টা ভাগে ভাগ করা যায়? দুইটা, দুইটা, রাইট। কি কি ভাগে? ইনপুট আর আউটপুট। ইনপুট আর আউটপুট। ইনপুট বলতে আমরা কি বুঝি? স্যার, ইনপুট বলতে আমরা যেসব যন্ত্র দিয়ে কম্পিউটারকে নির্দেশ দেই আর কি, কোনো তথ্য দেই। আচ্ছা, ভেরি গুড। আউটপুট বলতে কি বুঝি আমরা? আউটপুট হচ্ছে যেটার মাধ্যমে কম্পিউটার আমাদের তথ্যটা উপস্থাপন করে। রাইট, রাইট। আচ্ছা, আমরা খুবই সংক্ষেপে, অসংখ্য ধন্যবাদ আপনাকে যে এত সুন্দর করে বোঝানোর জন্য। আমরা যে মোবাইলটা ইউজ করি, আমরা তো সেলফি তুলতে সবাই খুব পছন্দ করি। তো বিষয়টা দেখেন, মোবাইলটা কি একটা কিন্তু ইনপুট প্লাস আউটপুট ডিভাইস। তো এইটাকে কেন বলছি প্রথমেই, কারণ বুঝতে সুবিধা হবে আপনাদের। আমরা যখন একটা সেলফি নেই, যে সফটওয়্যারের মাধ্যমে যে কমান্ডটা দিচ্ছি ওটা ইনপুট সিস্টেমে, কিন্তু ছবি তোলার সাথে সাথে সামনে যে আমাদের সুন্দর মুখোজ্জ্বল যে প্রদর্শনটা করছে একটা একটা মোবাইল, এইটা হচ্ছে আমাদের আউটকাম। বিষয়টা কি ক্লিয়ার? যেমন আমরা যদি বলি একটা, এই মুহূর্তে যে ইনপুট ডিভাইসের ভিতরে সব আপনার নিলেন, একটা হচ্ছে আপনার মাউস, তো সবাই চিনেন। মাউস কিন্তু জাস্ট কমান্ড দেয়, এই কিন্তু আউটকাম দেয় না কখনো। আমরা সহজে এটা বুঝি, ইনপুট ডিভাইস বলতে সেই সমস্তকে বুঝবো
যা শুধু কমান্ড দিতে পছন্দ করে। ও শুধু কমান্ড দিবে কিন্তু আউটকামটা দিবে না। শুধু নির্দেশনা দেয়, আপনি এটা করেন, ওটা করেন, এটা করলে ভালো হয়, ওটা করলে ভালো হয়, এইগুলো দিতে পছন্দ করে। এরা হচ্ছে ইনপুট। যেমন দেখবেন আমাদের ভিতরে অনেকে যারা বন্ধু বান্ধব আছে, এই বন্ধু বান্ধবের ভিতরে অনেকেই আছে শুধু বলেই শেষ, দোস্ত এটা করবি, তো ওটা করবি। আমরা বন্ধুদের ভিতরে চিন্তা করলে কিন্তু ও ইনপুট ডিভাইস, কারণ শুধু বলতে পছন্দ করে। আবার কিছু কিছু বন্ধু দেখবেন ও বলার সাথে সাথে অন্য বন্ধুরা সেটাকে প্রদর্শন করছে, এগুলো হচ্ছে আউটপুট ডিভাইস। তো আমরা যদি ইনপুট ডিভাইসে কিছু উদাহরণ দেখি আমাদের, যেহেতু প্রকাশনী মহোদয় কিছু দিয়ে রাখছেন, ধন্যবাদ তাকে ইনফরমেশন। তো ইনপুট ডিভাইসের ভিতরে কিছু উদাহরণ আমরা দেখার চেষ্টা করি। কিবোর্ড, মাউস, যেটা আপনারা বললেন, এটা তো ইনপুট ডিভাইস। একই সাথে হচ্ছে আপনার স্ক্যানার, মাইক্রোফোন, ওয়েবক্যাম, জয়স্টিক, টাচ স্ক্রিন, গ্রাফিক্স ট্যাবলেট, অনেক কিছু আছে, সব হচ্ছে ইনপুট ডিভাইস। এইবার আমরা বুঝবো যে আউটপুট ডিভাইস বলতে আমরা কি বুঝি, যা তথ্য প্রদর্শন করে। আচ্ছা, আমার একটা উদাহরণ, এখানে উদাহরণটা লেখা আছে কিনা নট শিওর। এখানে লেখা আছে, হ্যাঁ, মনিটর। মনিটরটা কি ইনপুট ডিভাইস না আউটপুট ডিভাইস? আউটপুট মনিটর আউটপুট তো ডিভাইস। মনিটর কি ধরনের ডিভাইস, কারো কনফিউশন আছে? না স্যার। এটা কি ক্লিয়ার আপনার, মানে আসলে কি এটা কি আউটপুট ডিভাইস? জি স্যার। ওকে। আচ্ছা, আমরা যে এমআইসিআর এর নাম শুনছি, এমআইসিআর মেশিন, এমআইসিআর এর নাম কি শুনছি? না স্যার, আচ্ছা, শুনি নাই। না স্যার। এটা আমরা ভুলে যাই। আচ্ছা, এই মুহূর্তে আরেকটা প্রশ্ন হচ্ছে, হেডফোনটা কি ধরনের ডিভাইস? আউটপুট হেড স্যার। আউটপুট কেন? এটা তো ইনপুট হতে পারতো। এটা তো আমরা কানে দিলে গান তো ভিতরেই যায়, বাইরে তো আসে না। তাহলে হেডফোন কিভাবে ইনপুট ডিভাইস? আউটপুট স্যার, কি বলেন? থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি হেডফোন আউটপুট ডিভাইস, কারণ আপনি যে গানটা শুনছেন এটা বাইরেই আসছে, এটা আপনি কানে দিয়ে শুনবেন, যেখানে বা শুনে না কেন, এটা হচ্ছে একটা আউটপুট ডিভাইস। এইবার আমরা খেয়াল করব যে আমরা মোবাইলের উদাহরণ দিচ্ছিলাম, যে কিছু কিছু ডিভাইস আছে আমাদের চারিপাশে যেগুলো আমরা ব্যবহার করি, যেটা ইনপুট এবং আউটপুট দুটো একসাথেই কাজ করে। তার মধ্যে একটা হচ্ছে আমাদের মোবাইল ফোন। মোবাইল ফোন ফোন কি মনে হয় আপনার একটা ইনপুট এবং আউটপুট ডিভাইসের সমন্বয়ে গঠিত? কি মনে হয় আপনাদের? অবশ্যই স্যার, ইনপুট এবং আউটপুট ডিভাইসের সমন্বয়ে গঠিত, কারণ এখানে আপনি টাইপ করতে পারবেন, স্ক্রিন টাচ আছে, টাচ করতে পারবেন, তারপরে আপনি সাউন্ড শুনতে পারবেন। সো আদার কাজ করতেছে। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ, আসলে এটা আমাদের একটা মাল্টি ফাংশনাল, দুইটা একসাথেই কাজ করে। তো পরীক্ষায় এই মুহূর্তে আগে অনেক কোশ্চেন আসতো, তো এই মুহূর্তে যে কোশ্চেন সাথে পিক করা থাকবে, মোবাইল ফোনটাকে বেশি ফোকাসে রাখবেন। মোবাইল ফোনটা এই অপশনটা বেশি পরীক্ষায় টাচ স্ক্রিন টাইপের কোশ্চেন আসতে পারে আপনাদের, যে কোনটা ইনপুট আউটপুট ডিভাইস এবং মডেম, এই দুইটা বেশি ফোকাস রাখবেন, মডেম এবং টাচ স্ক্রিন। আচ্ছা, কম্পিউটারের যে হার্ডওয়্যারের ফাংশনটা, যেটা আমরা ছুঁয়ে দেখতে পারি, ইনপুট এবং আউটপুট, মোটামুটি এটা ক্লিয়ার করলাম আমরা। এইটা কি আর কোনো প্রশ্ন আছে এখানে, ইনপুট বা হার্ডওয়্যার সম্পর্কিত কোনো প্রশ্ন আপনাদের কাছে? নেই হ্যালো। স্যার। নেই। নেই স্যার। আচ্ছা, আমার প্রশ্ন আছে আপনাদের কাছে, প্রশ্ন করব। জি স্যার। আচ্ছা, আপনারা বলেন যে আমরা কম্পিউটার যে পিসিটা ইউজ করি, পার্সোনাল কম্পিউটার বলতে হচ্ছে বক্স মতো দেখি, একটা বিশাল একটা বাক্সের সমন্বয় দেখি, এইটা কি হার্ডওয়্যারের ভিতরে পড়বে না বাইরে পড়বে? কি মনে হচ্ছে, এটা কি হার্ডওয়্যারের ভিতরে নাকি হার্ডওয়্যারের বাইরে, নাকি ওর কোনো নামই নাই কম্পিউটারের জগতে? কি মনে হয় আপনাদের? স্যার, বাইরে করবে, কিভাবে করবে জানি না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, যে মনের ভাষা যে ব্যক্ত করছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মানে অ্যাকচুয়ালি ক্লাসটা হবে একটা বন্ধুত্বপূর্ণ জায়গা, আমরা সবাই শিখতে এসেছি, কথাগুলো ভালো লাগছে, আপনার অসংখ্য ধন্যবাদ। আপনার নামটা যদি কাইন্ডলি বলতেন। স্যার, আমার নাম জলি, জলি খাতুন। হ্যাঁ, নামের সাথে কাজের অনেক সুন্দর মিল আছে। থ্যাংক ইউ। জলি নাকি থ্যাংক জনি? ইউ স্যার। স্যার, ওকে, জলি। ওকে, জলি খুবই সুন্দর নাম। আচ্ছা,
আমরা এক জিনিস খেয়াল করবো, সেটা হচ্ছে আমরা প্রথমে হার্ডওয়্যারের সঙ্গে একটা কথা বলছি যে হার্ডওয়্যার বলতে সেইগুলোকেই বুঝি কম্পিউটারের ভাষায় যেটা আমরা ছুঁয়ে দেখতে পারি। আমাদের যে সিপিইউ যে বক্সটা আছে, আমাদের সিপিইউ বক্সের ভিতরে যে আমাদের পাওয়ার সাপ্লাই আছে, আমাদের র্যাম আছে, রম আছে, যেগুলো সবই তোমরা ছুঁয়ে দেখতে পারি। এইটা ক্লিয়ার থাকবেন সবাই, যেটা ছুঁয়ে দেখা যায় কম্পিউটারের জগতে, এই সবগুলোই হার্ডওয়্যার। যদি আপনাকে হঠাৎ করে প্রশ্ন করা হয় পাওয়ার সাপ্লাই, কম্পিউটার যে পাওয়ার সাপ্লাই সেটা কি ধরনের ডিভাইস, 100% এটা আপনার কি ধরনের ডিভাইস? এটা আরে হার্ডওয়্যার, রাইট? র্যাম হার্ডওয়্যার, মাদারবোর্ড হার্ডওয়্যার, মানে এগুলো সবই ছুঁয়ে দেখা যায়। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা যাচ্ছি কম্পিউটারের যে সফটওয়্যারের বিষয়টা, মানে আমাদের বিষয়টা হচ্ছে যেমন সফটওয়্যার বিষয়টা কেমন, যে পৃথিবীতে মন বলে কিছু নেই, কিন্তু মনের এত মূল্য যে আসলে তা ছাড়া কেউ কখনো থাকাই যায় না। এই মুহূর্তে আমি জানি না আপনাদের মন কি বলছে, কিন্তু আমার মন বলছে আমি খুব ভালো আছি, কিন্তু এই ভালো যে সংজ্ঞাটা আসলে আমার শরীরের কোথাও যে আমার ফুসফুস লিভার, আমি জানি না সেটা প্রদর্শন করতে পারছে কিনা। একই সাথে সফটওয়্যার বিষয়টি এরকম, যার অস্তিত্ব দেখা যায় না, কিন্তু সে সমস্ত জিনিসকে কন্ট্রোল করে, যা ছাড়া আসলেই সম্ভব না। যেমন আমাদের মন, যে মনের কোনো অঙ্গ কি আছে আমাদের শরীরে? কি মনে হয় আপনার? না স্যার। মনের মনের কোনো অঙ্গ নেই, কিন্তু মন কিন্তু ঠিকই সবকিছুকে নিয়ন্ত্রণ করছে। অ্যাকচুয়ালি হার্ডওয়্যারে তখনই মূল্য থাকবে না যদি ওর ভিতরে কোনো সফটওয়্যার না থাকে। আপনার সফটওয়্যার না থাকলে হার্ডওয়্যারের জিরো, নট জিরো, ইট ইজ এ বিগ জিরো, মানে একটা বড় ধরনের একটা শূন্য, যে হার্ডওয়্যার কোনো মূল্যই থাকছে না ওটা। তখন আমরা বলতে পারি ভাঙড়ি, যে শব্দগুলো প্রচলিত আছে আমাদের। তো একটা জিনিসটাকে, একটা কম্পিউটারকে সচল করছে পুরো সিস্টেম, সেটা হচ্ছে সফটওয়্যার। এই সফটওয়্যারকে, সফটওয়্যার ভিতরে বর্তমান সময়ে 2026 সালে এসে আমরা সব থেকে যে আহ, বেশি সবাই ফেস করি রেগুলার, সেটা হচ্ছে কোন সফটওয়্যার বলতে পারবেন সবাই? আমরা তো সবাই রেগুলার কম্পিউটার ইউজ করি না, কিন্তু কম্পিউটার ছাড়াও তো অনেক কিছু ইউজ করি। সেরকম একটা বিষয় যেখানে আমরা রেগুলার সফটওয়্যারগুলো ইউজ করতেছি, সেই সফটওয়্যারগুলো কি ধরনের সফটওয়্যার? ইউটিলিটি সফটওয়্যার নাকি অপারেটিং সিস্টেম? আপনাকে সহজ করে দিচ্ছি আরো। স্যার অপারেটিং সিস্টেম। অপারেটিং অপারেটিং সিস্টেম। এই মুহূর্তে আমরা অপারেটিং সিস্টেমের কোনটা ইউজ করছি? মাইক্রোসফট। না, কম্পিউটারে না যাই, আমরা মোবাইলের দিকে আসি। মোবাইলে এই মুহূর্তে আপনার যে মোবাইলটা আছে ওটা কিসের? অ্যান্ড্রয়েড স্যার। রাইট, অ্যান্ড্রয়েড। কি অ্যান্ড্রয়েড কি অপারেটিং সিস্টেম না? আচ্ছা, ঠিক আমরা জানা ছিল না। অবশ্যই জানা ছিল, হয়তো আমরা খেয়াল করিনি। জানা আমাদের সবকিছু আছে, আমাদের জানা সবই আছে। আচ্ছা, আমরা একটা খেয়াল করি, আমার একটা প্রশ্ন থাকবে, অ্যান্ড্রয়েডের লাস্ট ভার্সন কোনটা চলছে বর্তমানে? এটা আমাদের জাস্ট শেখার জন্য। অ্যান্ড্রয়েডের লাস্ট ভার্সন কোনটা চলছে বলতে পারবেন? আচ্ছা, আমাদের অ্যান্ড্রয়েডের লাস্ট ভার্সন চলছে অ্যান্ড্রয়েড 17। কত চলছে? অ্যান্ড্রয়েড 17। রাইট, এটা মাথায় রাখবেন। এইটা হচ্ছে বলা হয় বিটা 4.1। কি বলা হয়? বিটা বিটা 4.1। রাইট। এইটা মূলত আসলে সকল ফোনের জন্য এখন অ্যাভেলেবেল হয় নাই, মূলত গুগল পিক্সেল ফোনের জন্য এটা মূলত এখনো প্রি প্ল্যানিং চলছে। এটা আসলে বলা সম্ভব না যে সকল ফোনেই, কিন্তু আপনার চেষ্টা করবেন, যদি পরীক্ষা আসে আপনারা বলার চেষ্টা করবেন যে অ্যান্ড্রয়েড 17। ওকে। তো মাইক্রোসফট যে শব্দটা বললেন তাকে অসংখ্য ধন্যবাদ। পৃথিবীর বর্তমানে যে কম্পিউটার সফটওয়্যার জগতের সব থেকে নাম করা প্রতিষ্ঠান মাইক্রোসফট, এর নাম আমরা সবাই শুনেছি। তো মাইক্রোসফট এবং একটা শব্দ আছে আমাদের ম্যাক ওএস। এই ম্যাক ওএস সম্পর্কে কি আমরা কখনো শুনেছি? ম্যাক ম্যাক ওএস। না স্যার। আচ্ছা, ম্যাক ওএসটা মূলত কোন ধরনের ডিভাইসের জন্য ব্যবহৃত হয়? যে কোনো ডিভাইসের ধরুন, যাকে একটা কোনো নির্দিষ্ট পারপাস আছে।
জানা নেই স্যার। আচ্ছা, আমাদের যে আমরা যে অ্যাপেলের রেফারেন্স কথা বলি, অ্যাপেল না। অ্যাপেল অ্যাপেলের কথা যেটা বলি আমরা, শুনতে পাচ্ছি সবাই? আচ্ছা, অ্যাপেল আচ্ছা, এইখানে কিন্তু ম্যাক ওএসটা ইউজ করা হয়। আমাদের অলরেডি 10টা 51 বেজে গেছে। আমি হয়তো আমার টাইমটা স্মরণে নেই, আমরা চেষ্টা করবো খুব দ্রুত শেষ করার। তো আমরা যেখানে ছিলাম সিস্টেম সফটওয়্যারে, খেয়াল করবেন অপারেটিং সিস্টেম আমরা রেগুলার ইউজ করতেছি, এর ভিতরে ইউটিলিটি একটা সফটওয়্যার আছে। ইউটিলিটি সফটওয়্যার বলতে আমরা কি বুঝি দেখি, বলেন দেখি কেউ একজন। ইউটিলিটি সফটওয়্যার বিষয়টা কি, কোনো ধারণা আছে? না স্যার। ওকে ফাইন। আমরা বাসায় কি কোনো ইউটিলিটি বিল রেগুলার পে করি? ইউটিলিটি বিল জি স্যার, করি তো। যেমন গ্যাস, কারেন্ট। গ্যাস, কারেন্ট, হচ্ছে হচ্ছে ফাইন। নেক্সট। ডিস বিল। আচ্ছা, ওয়াইফাই বিল। হ্যাঁ রাইট রাইট, এই সবগুলো কিন্তু ইউটিলিটি সফটওয়্যার। এই ইউটিলিটি সফটওয়্যার কি করছে, আপনার গ্যাস দিয়ে আপনি রান্না করছেন বা আমার জীবনকে সহজ করছে। আপনি ইলেকট্রিক বিল দিচ্ছেন, জীবনকে সহজ করছে। আপনাকে আপনি দিচ্ছেন ওয়াইফাই বিল, আপনার জীবনকে সহজ করছে। তো বিষয়টা হচ্ছে ইউটিলিটি সফটওয়্যার এমন একটা বিষয় যে পুরো কম্পিউটারকে বা কম্পিউটার সিস্টেমকে প্রোটেকশন দেয়, সিকিউরিটি দেয়, সহজ করে। সেগুলো ইউটিলিটি সফটওয়্যার। যেমন এন্টিভাইরাস যে সফটওয়্যার আছে, আমরা দেখবেন এন্টিভাইরাস সফটওয়্যারটা কিন্তু না ইউজ করলে হয়, ইউজ করি কেন? সফটওয়্যারগুলোকে সিকিউর রাখার জন্য, নিরাপদ রাখার জন্য। সেজন্য বলা হয় এন্টিভাইরাস জাতীয় সফটওয়্যার সবই হচ্ছে ইউটিলিটি সফটওয়্যার। বিষয়টা ক্লিয়ার? হুম। হুম, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার, আমরা প্রথমে অ্যাপ্লিকেশন সফটওয়্যার প্রথম দেখেন যে বিষয়টা আছে আমাদের, অ্যাপ্লিকেশন সফটওয়্যার প্রথম যে পয়েন্টটা লেখা আছে মাইক্রোসফট অফিস। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে যে মাইক্রোসফট অফিস বলতে আপনার কি মনে করেন, মানে কি বুঝান? শুধু লেখা যায় এরকম কোনো কিছু না অন্য কিছু বোঝা যায়? হ্যালো, মাইক্রোসফট অফিস বলতে আপনার কি বুঝেন? আচ্ছা, আমি ক্লিয়ার করছি। অ্যাকচুয়ালি মাইক্রোসফট অফিস বলতে আমরা অনেকেই পরীক্ষা আসে লেখার সফটওয়্যার কোনটা আমরা বলে থাকি যে হচ্ছে মাইক্রো ওয়ার্ড। অনেকে অপশন আছে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট। তো আমরা আসলে কি বলে থাকি যে হয়তো ওয়ার্ডটাই মাইক্রোসফট অফিস, বিষয়টা এরকম না। মাইক্রোসফট অফিস পুরোটার সমন্বয় একটা প্যাকেজ। মাইক্রোসফট অফিস বলতে যেমন বোঝাবে আপনার ওয়ার্ড বোঝাবে, যেটা আমরা লিখি। এক্সেল বোঝাবে হিসাব, হিসাব টাইপের করি আমরা। পাওয়ার পয়েন্ট যেটা প্রেজেন্টেশন দিই আমরা। আউটলুক যেটা ইমেল কাজ করা হয়। একই সাথে আরেকটা আছে অ্যাক্সেস, যেটা এখানে অপশন আপাতত প্রকাশের মধ্যে দিতে ভুলে গেছে। অ্যাক্সেস নামে একটা অপশন আছে। ডিজাইন করি, ডেটাবেস ডিজাইন করার সময় কাজে লাগে, যখন মেল মার্জের কাজ করবেন তখন এগুলো আপনার কাজে লাগবে। মাইক্রো ম্যাক্রো ডেটা নিয়ে কাজ করবেন তখন ওইটা কাজে লাগে। জাস্ট জানার জন্য বললাম। আচ্ছা, এই মুহূর্তে যে ওয়েব ব্রাউজার যে শব্দটা আছে, এটা তো আমরা সবাই শুনছি মোটামুটি, নাকি? শুনছি সবাই আমরা? জি জি স্যার। স্যার। হ্যালো, আচ্ছা, জি স্যার, ওয়েব ব্রাউজার বলতে কি বোঝেন? যেটা দিয়ে কোনো কিছু সার্চ করি আমরা স্যার। আচ্ছা, এখন এই ধরনের ওয়েব ব্রাউজার কয়েকটা সফটওয়্যার নাম বলেন তো আপনারা। গুগল ক্রোম, ফায়ারফক্স, অপেরা। ভেরি গুড। আচ্ছা, আমি একটা প্রশ্ন করছি এখন। আমার কাছে ইন্টারনেট আছে কিন্তু ওয়েব ব্রাউজার নাই, তাহলে সেই ইন্টারনেট কি আমি ব্যবহার করতে পারবো? ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ ছাড়া, এগুলো তিনটা ছাড়া বলছি আমি, ব্যবহার কি করা যাবে? যাবে না হয়তো। রাইট, স্যার ব্যবহার করা হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। স্যার, গুগলে ব্যবহার করা যায় না? গুগলে ব্যবহার করা যাবে, রাইট, কিন্তু গুগলটাকে যে আপনি বের ওয়েব। করবেন, কোথা থেকে বের করবেন? গুগল ক্রোমে যেয়ে বের করবেন তো আপনি, বা আপনি যে কোনো ব্রাউজারে যেহেতু গুগলটা বের করবেন, সার্চ করবেন গুগলে যেতে চাই আমি, কিন্তু জি স্যার। গুগলতে যাবেন। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে একটা আমাদের ইন্টারনেট থাকলে সেটাকে সঠিকভাবে ব্রাউজিং করতে গেলে কিন্তু ওয়েব ব্রাউজার সফটওয়্যারটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা মাথায় রাখবেন।
আমি ক্লাস টেপের ফার্স্টে যাওয়ার চেষ্টা করব। অনেকে যদি কারো স্কিপ হয়, কোনো সমস্যা হয়, প্লিজ আপনারা প্রশ্ন করবেন, দেরি করবেন না, কারণ যেহেতু ক্লাসটা শর্ট টাইমের। আচ্ছা, এরপর দেখবেন আমরা যে কম্পিউটারের যে বিভিন্ন গান শুনতে পছন্দ করি, কেউ মুভি দেখতে পছন্দ করি, এগুলো কিন্তু সব একটা প্লেয়ারের মাধ্যমে চলে, যেটাকে আমরা বলি এখন মিডিয়া প্লেয়ার। অনেকগুলো মিডিয়া প্লেয়ার আমরা জানি, এর ভিতরে এখন এখন উইন্ডোজ মিডিয়া প্লেয়ার আছে, ভিএলসি মিডিয়া প্লেয়ার, আইটিউনস আছে। কিন্তু আমি যদি ভুল না করি, ম্যাক্সিমাম মানুষের কম্পিউটারে বর্তমানে পট প্লেয়ারটা বেশি ইউজ করা হয়, কেপি প্লেয়ারটা ইউজ করা হয়। সব থেকে বেশি চলছে বর্তমানে পট প্লেয়ার। তো পট প্লেয়ার নাম কি শুনছেন সবাই আপনারা? হ্যাঁ, আচ্ছা, এটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন সফটওয়্যার, এইটা বলতে আপনারা কি বোঝেন? বিজয় না কাকি। রাইট, ডিজাইন। ভালো, ভালো বলছেন। আচ্ছা, আমরা যে রেগুলার যে নিত্য নতুন যে ড্রেসগুলো আমরা পরি, এই ড্রেসগুলো তো কেউ না কেউ ডিজাইন করে, কোনো না কোনো সিস্টেমে ডিজাইন হয়। বা আমাদের যে সুন্দর সুন্দর ছবি আমরা তুলি, ছবি তোলার পরে ডিজাইন গুলো হয়। এই মুহূর্তে আমরা যে ক্লাসটা নিচ্ছি, যে স্লাইডের পিছনে দেখেন ব্যাকগ্রাউন্ডে সুন্দর করে চারিদিকে ঝকঝক করে আমাদের টেকনিক্যাল যিনি আছেন তিনি যে লোগো দিয়েছেন, সবকিছু এই সবগুলো কিন্তু গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে করা হয়েছে। এরপরে আমরা যাচ্ছি হচ্ছে আপনার নেটওয়ার্কিং অ্যান্ড ইন্টারনেট বিষয়ে। হ্যালো, কোনো প্রশ্ন আছে? স্যার হ্যালো। ডাটাবেস যে মিস করে গেলাম। ও, সরি, খেয়াল করে নি। আচ্ছা, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ওকে। আমি একটু কি যে শব্দটা বলছিলাম, অ্যাক্সিস, কথাটা কি মনে আছে? মাইক্রোসফট অ্যাক্সিস, জি স্যার। রাইট। তো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা হচ্ছে এমন একটা সিস্টেম যের মধ্যে ডেটা ম্যানেজ করা হয়। যেমন দেখবেন বিভিন্ন প্রতিষ্ঠান কিছু লিঙ্ক ক্রিয়েট করে। লিঙ্ক ক্রিয়েট করার মাধ্যমে সাপোজ এই মুহূর্তে মথিতা প্রকাশনীতে কতজন স্টুডেন্ট ভর্তি আছে, তার সমস্ত ইনফরমেশন লাইভ করে একটা লিঙ্কের মাধ্যমে। এই যে লিঙ্কের মাধ্যমে যখন লাইভ করা হয়, যে যে ওয়েতে করা হয়, সেই ওয়ের ভিতরে একটা হচ্ছে মাইক্রোসফট এসকিউএল সার্ভার, মাইএসকিউএল, ওরাকল। এইগুলোর মাধ্যমে ওটা ইনফরমেশন লাইভ করা হয়। শুধু যে বর্তমান মৌলিক প্রকাশের উদাহরণটা দিলাম, একই সাথে কিন্তু অন্যান্য প্রতিষ্ঠান, বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠান তাদের ডেটা যে ম্যানেজ করে, ডেটাটা যে দেখে যে আমার এই মুহূর্তে আমি যদি সাপোজ দারাজে চলে যাই, দারাজে যে এই মুহূর্তে দেখে তার কতগুলো এই মুহূর্তে হচ্ছে আপনার অ্যাক্টিভ কাস্টমার আছে, কতগুলো ইনঅ্যাক্টিভ কাস্টমার আছে, কতগুলো রেগুলার কাস্টমার আছে, কতগুলো ইরেগুলার কাস্টমার আছে। এই সব কিছু কিন্তু আমরা তারা করে থাকে এই যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের আন্ডারে যে চারটা শব্দ দেখতে পাচ্ছি আমরা, এর ভিতরে করে থাকি। ঠিক আছে, এরপরে যাচ্ছি আমরা। এই টপিক নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা আপনার? শুনতে পাচ্ছি আমরা? হ্যালো। জি স্যার পাচ্ছি। আচ্ছা, এরপরে দেখেন, খেয়াল করে আমরা নেটওয়ার্কিং আর ইন্টারনেট। আচ্ছা, আমরা যাতে ইন্টারনেট ইউজ করি, দেখবেন আমরা যখন ওয়াইফাইটা ইউজ করি, ওয়াইফাই কিন্তু একটা নির্দিষ্ট ডিস্টেন্স আছে, দূরত্ব আছে। এগুলো কিন্তু চাইলে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় ইউজ করতে পারি না। আমাদের কিন্তু যদি ডিস্টেন্স কাভার দেওয়া থাকে ওয়াইফাই যে 300 মিটার বা 200 মিটার, ওর দূরত্বে যাওয়ার পর নেটটা পাই না আমরা বাসায়। এই যে বিষয়গুলো চলে থাকে, এইটা চলে থাকে হচ্ছে আপনার বিভিন্ন নেটওয়ার্ক সিস্টেমের মাধ্যমে। এর ভিতরে একটা হচ্ছে প্যান, ল্যান, ম্যান এবং ওয়ান যেটাকে বলি আমরা। প্যানটা লেখা আছে খুব সুন্দর করে, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, যেটা 10 মিটারের ভিতরে যে নেটওয়ার্ক গুলো আপনার কাভার করা থাকে, সেইগুলো মূলত হচ্ছে আপনার পার্সোনাল প্যান নেটওয়ার্ক। তো এইটার কিছু উদাহরণ যেমন ব্লুটুথ, স্মার্ট ওয়াচ, ওয়্যারলেস হেডফোনস। আপনারা যদি হেডফোন ইউজ করে মনে করেন আপনি যেখানে বসে আছেন সেখান থেকে যদি 100 মিটার দূরে যান, আপনার হেডফোন কিন্তু কানেকশন থাকবে না, স্মার্ট ওয়াচের কানেকশন থাকবে না, নির্দিষ্ট একটা দূরত্ব ইউজ করে। সেই যে দূরত্ব ইউজ করতেছে সবগুলো হচ্ছে প্যান নেটওয়ার্কের মাধ্যমে। এরপর হচ্ছে আপনার ল্যান, যেটা ওয়াইফাই এই মুহূর্তে হয়তো অনেকেই ইউজ করছেন, নিজস্ব কানেকশনের মাধ্যমে হয়তো ক্লাসটা করছেন, এটা হচ্ছে আপনার ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। এরপর হচ্ছে ম্যান। দেখবেন আমরা যারা যার যার নিজস্ব ক্যাম্পাসে দেখবেন কিছু ওপেন প্লেস থাকে যেখানে গেলেই নেটওয়ার্কটা পাওয়া যায়, এখানে ফ্রি নেটওয়ার্ক দেওয়া হয়। এই সমস্ত যে পজিশন বিভিন্ন মার্কেটের ওখানে পাওয়া যায়, বিভিন্ন হসপিটাল, এই যে বিভিন্ন সিস্টেম ইউজ করতে, সেটা হচ্ছে ম্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বলা হয়। একই সাথে হচ্ছে ওয়ান যে নেটওয়ার্কটা আছে, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, এটা হচ্ছে
গ্লোবাল একটা বিষয়, এটা অনেক দূর পর্যন্ত ইউজ করা হয়। আপনি একটা কানেকশন দিয়ে, যেমন আপনি এই মুহূর্তে ইউসিবি ব্যাংকের কথা বলে থাকি, ইউসিবি ব্যাংক কিন্তু আপনার একটা কানেকশন দিয়ে সমস্ত জায়গায় চালাতে পারে। এটা সম্পূর্ণ কিন্তু ওয়ান নেটওয়ার্কের মাধ্যমে। শুধু ইউসি ব্যাংকের উদাহরণ দিলাম, ইউসিবির মতো এরকম অনেক ব্যাংক আছে, অনেক প্রতিষ্ঠান আছে, এটা ওয়ান নেটওয়ার্ক ইউজ করে মূলত এক জায়গায় বসে সমস্ত নেটওয়ার্ক কন্ট্রোল করছে। এখানে কোনো প্রশ্ন আছে নেটওয়ার্ক সিস্টেমের ভিতরে? হ্যালো, না স্যার। শুনতে পাচ্ছেন? না ওকে। স্যার। আর আরেকটা বিষয় এটা হচ্ছে আমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টা থাকবে, বিভিন্ন প্রোটোকল পরীক্ষায় চলে আসে, যে এই প্রোটোকল আপনার কোন প্রোটোকল কি কাজে ইউজ করতে হয়, কোন প্রোটোকল আসলে অ্যাকচুয়ালি দরকার। এর ভিতরে সব থেকে বেশি পরীক্ষায় যে বেশি আছে সেটা হচ্ছে যে এইচটিটিপি এর এলাবোরেশনটা কি হবে, হাইপার এইটা সব থেকে বেশি। হাইপার টেক্সট, রাইট, ট্রান্সফার কন্টিনিউয়াস ট্রান্সফার, ট্রান্সফার প্রোটোকল। রাইট। এবং আরেকটা আছে ডিএনএস। এইখানে বিস্তারিত পড়ে আপনারা টাইম ওয়েস্ট করতে যাবেন না, এখানে জাস্ট দুইটা প্রশ্ন বেশিরভাগ আছে, যে ডিএনএস টার এলাবোরেশনটা কি আর এইচটিটিপি এলাবোরেশনটা কি। ডিএনএস এলাবোরেশনটা কি গো বলবেন? স্যার ডোমেন নেম। ডোমেইন নেম সিস্টেম, ডোমেন নেম ডিএন। ভেরি ও গুড। আচ্ছা। এইবার আমরা খেয়াল করব যে আমাদের এতক্ষণ যে আলাপ আলোচনা হলো, অনেক বিষয়ে আহ, জানার চেষ্টা করলাম, এই সমস্ত বিষয়ের পিছনে বর্তমানে আমরা কিন্তু বাস করতেছি একটা ডিজিটাল টাইমে, একটা ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি পিরিয়ডে। এইখানে সব থেকে আমরা নিরাপদ আবার অনিরাপদ। এই মুহূর্তে আপনি যে একটা সেলফি তুললেন, এই সেলফিটা যে বিশ্বের কোনো নেটওয়ার্কে কোনো গোয়েন্দা সংস্থা চলে যাচ্ছে না, আমরা কিন্তু কেউ নিশ্চিত না। আমরা মোবাইলে ওয়ালেটে টাকা রাখছি, এমএফএস মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসে টাকা রাখছি, কিন্তু সেই টাকাটাও যে অ্যাকচুয়ালি কেউ হঠাৎ করে হ্যাক করবে না, এটা কিন্তু বলতেও পারছি না। মানে আমরা ইনসিকিউর একটা বিষয়ের ভিতরে কাজ করতেছি। তো এই ধরনের বিষয়ের জন্য বর্তমানে পরীক্ষার সবথেকে ইম্পর্টেন্ট টপিক হতে যাচ্ছে সাইবার সিকিউরিটি। শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, তো সাইবার সিকিউরিটির ভিতরে জাস্ট এই যে শব্দগুলো আছে, এইটাকে জাস্ট মাথায় রাখার চেষ্টা করবেন। ম্যালওয়্যার, ম্যালওয়্যার খুব গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড, যেটা হচ্ছে সাইবার সিকিউরিটি কাজ করে থাকে। ম্যালওয়্যার, ফিশিং, র্যানসম, স্পাইওয়্যার, হ্যাকিং, ডেনিয়াল অফ সার্ভিস। এর ভিতর ফিশিং বলতে আপনার কি বুঝেন? ফিশিংটা খুব ইম্পর্টেন্ট। ফিশিং বলতে আপনার কি বুঝেন? হ্যালো, ওটাই ফিশিং। প্রথম শুনতেছি। আচ্ছা, ভেরি গুড। দেখবেন আমরা যখন বন্ধু বান্ধবী একসাথে আড্ডা দিই বা একসাথে থাকা হয়, একটা কথা প্রায়ই বলা হয়, ও খুব ফিসি ফিসি কথা বলছে, ও খুব ফিসি ফিসি কথা বলছে। তো ফিসি বলতে বোঝায় যে খুব সেন্সিটিভ কথা বলছে, যেগুলো আসলে সবসময় সবার সামনে বলার উপযোগী না। তো ফিশিং বলতে বোঝায় কোনো ফ্রড, ফ্রড শব্দটা তো আমরা বুঝি, কোনো আহ অপরিচিত ব্যক্তি যে আসলে আপনাকে ক্ষতিকর উদ্দেশ্যে কোনো ইমেইল যখন পাঠায় আপনাকে, যে ইমেইলে ক্লিক করলে আপনার তথ্য চুরি হয়ে যায়, এই ধরনের কোনো ফাংশন বা এই ধরনের ইমেইলে ক্লিক করলে যে সিস্টেমে আপনার কাছে তথ্যটা নেওয়া হয় সেটাকে বলে ফিশিং। মানে ইনডিরেক্টলি আপনার কাছে চুরি করে নিয়ে যাওয়া। ঠিক আছে? একটা সিস্টেম আপনি দেখে মনে করবেন হঠাৎ করে আপনার এসএমএস চলে আসলো যে আপনার বাংলাদেশ ব্যাংক থেকে কোনো লটারির মাধ্যমে 10 লাখ টাকা পেয়ে গেছেন। ক্লিক করে দেখলেন যে আপনার আপনার কাছে যে 10,000 টাকা ছিল সেটাটা নাই, 10 লাখ টাকা তো অনেক আগের কথা। ওকে, তো আমরা সাইবার সিকিউরিটি নিয়ে মোটামুটি ক্লিয়ার হলাম বিষয়গুলো নিয়ে। এখন যে বিষয়গুলো যাবো আমরা, সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া কি এর সাথে পরিচিত আমরা? জি স্যার। আচ্ছা, ভেরি গুড। তো সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে এইটার আমি বিশদ আলোচনায় যাচ্ছি না, কারণ সোশ্যাল মিডিয়া বলতে একটা সোশ্যাল মিডিয়ার নাম বলেন আপনার, এটা বলে শেষ করবো সোশ্যাল মিডিয়া টপিকটা। ফার্স্ট অফ অল ফেসবুক, ফেসবুক, ইউটিউব, ইউটিউব, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, হ্যাঁ, স্যার ইমো। হোয়াটসঅ্যাপ, ইমো, রাইট। আচ্ছা শোন, এর ভিতরে সব থেকে বেশি যে মনে রাখবেন যে বিষয়টা, সেটা হচ্ছে ফেসবুক নতুন নামকরণ ধারণা করছে, এটা হচ্ছে মেটা। এই শব্দটা মনে রাখবেন, ফেসবুকের নতুন নামকরণ মেটা, নাম্বার ওয়ান। নাম্বার টু বিষয়টা মনে রাখবেন, লিঙ্কডইন যে সফটওয়্যারটা ইউজ করা হয়, লিঙ্কডইন সোশ্যাল নেটওয়ার্ক বাংলাদেশের সব থেকে যে সোশ্যাল নেটওয়ার্ক তার ভিতরে একটি নেটওয়ার্ক। লিঙ্কডইন সফটওয়্যারটি ইউজ করে প্রফেশনালসদের জন্য,
আপনার যারা কর্মজীবী বা আমরা যারা কর্মজীবী আছি বা কর্পোরেট সেক্টরে লিঙ্কডইন সব থেকে বেশি ইউজ করা হয়। এইটা সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক আমরা এখানে খুব সংক্ষেপে শেষ করলাম। এরপরে চলে যাচ্ছি আমরা সোশ্যাল মিডিয়া নিয়ে কি আলোচনা করা দরকার আছে আপনার মনে হয়, নাকি আরো বাড়াবো টপিকটা নিয়ে? হ্যাঁ স্যার। ওকে ফাইন। তারপরে চলে যাচ্ছি আমরা যে রেগুলার যে মাইক্রোসফট অফিসে যে লেখার যে কাজগুলো করে থাকি কিছু শর্টকাট কি থাকে। এই শর্টকাট কি এর ভিতরে কেউ কি কম্পিউটার রেগুলার অপারেট করেন? স্যার রেগুলার করা হয় না, মাঝে মধ্যে প্রয়োজন হলে আচ্ছা ফাইন। করা হয়। ওকে, আমি জাস্ট অল্প কিছু প্রশ্ন করবো, বাকিটা আপনারা শীট দেখে পড়ে নেবেন। সেটা হচ্ছে আপনি যখন কপি করেন কোনটা দিয়ে কোনটা চাপ দিতে হয় শর্টকাট কির ভিতরে? কোনটা স্যার প্রেস কন্ট্রোল সি, করবেন? কন্ট্রোল প্লাস সি, ভেরি গুড। কাট করবেন কোনটা দিয়ে? কন্ট্রোল কন্ট্রোল প্লাস এক্স, এক্স, রাইট। এরপর আপনি পেস্ট করবেন কোনটা দিয়ে করবেন? কন্ট্রোল প্লাস ভি, ভেরি গুড। এতক্ষণ আপনি যা করেছিলেন সব ভুল হয়ে গেছে, আপনাকে আগের জায়গায় ফেরত যেতে হবে। কোনটা করবেন? স্যার এটা বলতে পারবো না। কন্ট্রোল প্লাস জেড। কন্ট্রোল প্লাস এবার মনে হলো যে আমি কন্ট্রোল প্লাস জেড আগে জায়গায় গেছি ঠিকই, কিন্তু এটাও ভুল না, আমার আগেরটাই সঠিক ছিল, আমার আগে ফেরত যেতে হবে। তখন ক্লিক করবেন কন্ট্রোল প্লাস ওয়াই। কি ক্লিক করবেন? কন্ট্রোল প্লাস ওয়াই। ওয়াই, রাইট। আর একটা বর্তমানে পরীক্ষায় সব থেকে বেশি বিষয় যেটা আসছে সেটা হচ্ছে প্রিন্টের বিষয়। তো প্রিন্টের শর্টকাট কি হচ্ছে? কন্ট্রোল প্লাস পি। বলতে পারবেন? পি, রাইট। প্রিন্টের পি, কন্ট্রোল প্লাস পি। এইটা জাস্ট মনে রাখলেই হবে। আর তেমন কিছু বিষয় থাকছে না আপনার। এটা শর্টকাট কি, বাকি যেগুলো আছে শীট দেখে আপনি একবার পড়ে নেবেন, এখানে এগুলো পড়ার বিষয়গুলো। আর নাম্বারিং সিস্টেম অলরেডি আমরা নাম্বারিং সিস্টেম যেগুলো দেওয়া হচ্ছে আপনার বাইনারি, ডেসিমেল, অক্টাল, হেক্সাডেসিমেল। এইখানের ভিতরে সব থেকে যে বড় বিষয়টা মাথায় রাখবেন যে কম্পিউটার এই চারটা বিষয়টাকে ঘুরে ফিরে ইউজ করে। তার ভিতরে প্রথম মনে রাখবেন বাইনারি। বাইনারি ডিজিট দুইটা সংখ্যার হয়। কি কি হয় বলতে পারবেন কেউ? জিরো জিরো ওয়ান, জিরো ওয়ান, রাইট। যেটাকে আমরা বলছিলাম অফ অ্যান্ড অন, মনে আছে অন, ক্লাসে? জি, জিরো অফ, ওয়ান অন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এইটা হচ্ছে বাইনারি। এরপরে অক্টাল। অক্টাল কয়টা সংখ্যা নিয়ে হয়? 8টি, 8টি, 0 থেকে 7। আপনার ডেসিমেল গণিতে কয়টা সংখ্যা নিয়ে? ডেসিমাল 10টা, 10টা, রাইট। 0 থেকে 9। আর হেক্সাডেসিমাল? 16টা, 0 থেকে 9, এ থেকে এফ। ভেরি গুড, আপনার তো খুব আপডেটেড। আচ্ছা, এরপরে স্যার দেখেন আমরা দেখাদেখি এইটা করছি। থেকে আমরা ওকে ঠিক আছে, থ্যাংক ইউ, তাহলে স্মার্টার। ওকে, এরপর আমরা চলে যাচ্ছি আমরা পরবর্তী টপিকে, যে ইম্পর্টেন্ট কিছু অ্যাব্রিভিয়েশন আছে যেগুলো পরীক্ষার ভিতরে খুব ইম্পর্টেন্ট হিসেবে কাজ করে। আমি যেগুলো ইম্পর্টেন্ট তার ভিতরে দুইটা বলা হয়ে গেছে, এর ভিতরে যেগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো অল্প 4-5টা বলবো। প্রথম যেটা খেয়াল রাখবেন, এফটিপি। এফটিপি এলাবোরেশন কি? ফাইল ট্রান্সফার প্রোটোকল। কি প্রোটোকল? রাইট। ফাইল ট্রান্সফার প্রোটোকল। এফ এ ফাইল, টি তে ট্রান্সফার, পি তে প্রোটোকল। মাথায় রাখবেন এটা। এরপর ইমেইল, খুব ইম্পর্টেন্ট। ইলেকট্রনিক মেইল। কি মেইল? ইলেকট্রনিক মেইল। মেইল, রাইট। এরপর আসবে আপনার ওএমআর। ওএমআর, অপটিক্যাল মার্ক রিডার। মার্ক রিডার। আমরা যখন পরীক্ষায় যে ওএমআর শিটে দাগাই সেইটার কথাই বলছি, কিন্তু ওএমআর, অপটিক্যাল মার্ক রিডার। আর এরপরে আপনার ইউআরএল যে শব্দটা আছে, ইউআরএল শব্দটা অবশ্যই মাথায় রাখবেন। ইউআরএল এর ফুল এলাবোরেশন কি? ইউ অর্থ কি? ইউনিফর্ম। ইউনিফর্ম রিসোর্স লোকেটর। লোকেটর, হ্যাঁ, রাইট। এবং লাস্ট যে শব্দটা ইউজ করবেন ওয়াইফাই। ওয়াইফাই অর্থ কি? ওয়্যারলেস ফিডেলিটি। ওয়্যারলেস ফিডেলিটি। তো মোটামুটি এই যেগুলো আমি ইম্পর্টেন্ট দেখে বললাম, আপনার পুরো শীটটা যখন পেয়ে যাবেন পুরোটাই দেখবেন, এখানে সবই ইম্পর্টেন্ট বিষয়গুলো দেওয়া আছে। আপনারা খুব মনোযোগ দিয়ে পড়বেন। মোটামুটি আমাদের লেকচার সেকশন মোটামুটি অনেকক্ষণ বকবক শুনলেন, অসংখ্য ধন্যবাদ। এই কর্কশ কণ্ঠটা অনেকক্ষণ ধরে সহ্য করেছেন, ধন্যবাদ আপনাদের সবাইকে। অ্যাকচুয়ালি বলেন, আচ্ছা, আপনারা যে
টপিক গুলো পড়লেন, এর ভিতরে কোনো প্রশ্ন থেকে যাচ্ছে কিনা আপনাদের? হ্যালো, কোনো প্রশ্ন স্যার আছে এখানে আপাতত আপনাদের? নেই। আচ্ছা, ভেরি গুড। তাহলে আমরা এই মুহূর্তে লেকচার সেকশনটা কমপ্লিট করে লেকচারের আরেকটা পার্টে যাচ্ছি আমরা, সেটা হচ্ছে এমসিকিউ আসসালামু সেকশন। আলাইকুম। এখানে আমরা মধুদার হ্যাঁ, পদার্থবিদ থেকে বলছি। আপনারা আমাদের যিনি এক্সটার্নাল আছেন, আমি একটু এক্সটার্নাল স্যারের কাছে ক্ষমা প্রার্থী। আমরা ক্লাসটি এখানেই সমাপ্ত করব এবং আমাদের নেক্সট যে স্লাইডগুলো আছে এবং আরো কিছু কথা বলা হবে, সেগুলো পেইড ব্যাচে যারা ভর্তি হচ্ছেন তারা পেইড ব্যাচে আপনারা সম্পূর্ণ কোর্সটি করতে পারবেন এবং সম্পূর্ণ আইসিটি ক্লাসটি আপনারা পাবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে অনেক রাত হয়েছে, আপনাদের ক্লাস বিলম্ব হয়েছে। আমরা আমাদের পক্ষ থেকে আবারও ক্ষমা প্রার্থী। তো স্যারের ক্লাস কেমন লাগলো আমাদেরকে জানাবেন। আর খুব বেশি সময় নিব না। স্যারের আমাদের অনেকটা, পিডিএফটা দিলে সুবিধা হইতো। জি পিডিএফ এটা হচ্ছে আমাদের যারা পেইড ব্যাচ স্টুডেন্ট আছেন তাদের জন্য করা, এবং আপনাদের জন্য যতটুকু ক্লাস হয়েছে ততটুকু পিডিএফ আপনারা পেয়ে যাবেন। আর আপনাদের পেইড ব্যাচের যারা স্টুডেন্ট আছেন এখানে, তারা আপনারা পেইড ব্যাচের যে গ্রুপ আছে আমরা ইন্ডিভিজুয়ালি সবাইকে দিয়ে দিব। আগামী 20 তারিখের পরে সবাই পিডিএফ বইটা পেয়ে যাবেন। তো আজকের ক্লাসটি কেমন লাগলো আমরা দুইজন স্টুডেন্ট থেকে শুনবো। যে কোনো দুইজন স্টুডেন্ট কথা বলেন। অনেক ভালো লাগছে স্যার, ধন্যবাদ। অনেক আর কেউ কিছু কিছু বলবেন? শিখতে পারছি। অসংখ্য ধন্যবাদ আপনাদের। আসলে আইসিটি অনেক কঠিন, আমার নিজের কাছে অনেক কঠিন মনে হয়। স্যারের ক্লাস আমি নিজেও করছি এবং আমি আজকে সারাক্ষণই ক্লাসে যুক্ত ছিলাম। আমি অনেক কিছু শিখেছি। তো এই জন্য স্যারকে আমার পক্ষ থেকেও ধন্যবাদ। স্যার আপনি শেষ করে দিন ক্লাস। স্যার হ্যালো। আমাকে শুনতে পাচ্ছেন? জি, হ্যাঁ আপনি হ্যাঁ, sure, সমাপ্ত করেন। তো আমরা ছেলে ক্লাসের টপিক বা লেকচার সেকশন বাড়াচ্ছি না আর। আপনার একটা পিডিএফ যেহেতু পেয়ে যাবেন, ওখান থেকে পড়ে নিন। যেহেতু বাকি আছে আপনার এমসিকিউ সেকশনটা, খুব দ্রুত আপনার পিডিএফ যেহেতু পাবেন ওটা সমাধান করে নিন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের গ্রুপে জানাবেন। আর যারা পেইড বেসে যুক্ত হতে চাচ্ছেন, রিকোয়েস্ট থাকবে খুব দ্রুতই যুক্ত হয়ে যান। কারণ বরাবর ন্যায় থেকে এবার বলতে পারেন যে 2025 সাল 2026 সালে আমরা অনেক আপডেট ভাবে আমাদের কোর্সগুলোকে সাজিয়েছি, ডিজাইন করেছি, যেটা আপনার জন্য ফ্রুটফুল হবে। পরীক্ষা হলে যে অ্যাটলিস্ট এটুকু বলতে পারি, কিছু না মনে হলে চোখ বন্ধ করে যদি যারা কোচিং এ ভর্তি হয় তাদের চোখ বন্ধ করলে মহুদা প্রকাশের নামটা মনে পড়বে। এটুকু ভরসা রাখেন। আশা রাখছি আপনার কোচিং এ এনরোল করবেন, করলে হয়তো আপনারা ভালো একটা আউটকাম পাবেন। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি বলে আজকের মতো আমাদের সেশন শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।